পুলওয়ামায় জঙ্গি হামলার ১২ দিন পরে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানে ঢুকে ১২টি ভারতীয় যুদ্ধ বিমানের এয়ার স্ট্রাইক। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হানা ভারতীয় বিমানের অভিযান চালায় ১২টি মিরাজ 2000 বিমান। ভোর ৩:৩০ নাগাদ হানা ভারতীয় বিমানের ১০০০ কেজি বিস্ফোরক ছিল ভারতীয় বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানগুলিতে। এবং তারপর বালাকোটে, যেটি পাকিস্তানের ভেতরে জানতে পারা যাচ্ছে এলওসি থেকে ৮০ কিলোমিটার ভেতরে, সেই বালাকোটে কিন্তু যেটি সব থেকে বড় জৈশ-এ মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং বায়ুসেনার এই হানায় বহু সন্ত্রাসবাদী, প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডার এবং জিহাদির মৃত্যু হয়েছে বলে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল। ২০০ থেকে ৩০০ জন জঙ্গি মারা গিয়েছে। এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো যে ৫ পাক সেনাকর্মীরও মৃত্যু হয়েছে এই হামলাতে। Struck the biggest training camp of the Jaish-e-Mohammed in Balakot. In this operation, a very large number of Jaish-e-Mohammed terrorists, trainers, senior commanders, and groups of jihadis who were being trained for Fidaiin action were eliminated. This facility at Balakot was headed by Maulana Yusuf Azhar, alias Ustad Ghori, the brother-in-law of Masood Azhar, chief of the JEM. The government of India is firmly and resolutely committed to taking all necessary measures to fight the menace of terrorism. Hence, this non-military preemptive action was specifically targeted at the Jaish-e-Mohammed camp. The selection of the target was also conditioned by our desire to avoid civilian casualties. বিজয় গোখেলের বক্তব্য আমরা শুনছিলাম, ভারতের বিদেশ সচিব, এবং তিনি জানালেন যে বালাকোটে জৈশ-এ মোহাম্মদের সবচেয়ে বড় যে প্রশিক্ষণ শিবির, সেখানেই হামলা চালিয়েছে ভারত এবং মৃত্যু হয়েছে মাসুদ আজহারের শ্যালকের, এবং খতম করা হয়েছে বহু জৈশ-এ মোহাম্মদ সন্ত্রাসবাদীদের। আজ ভারতীয় সময় ৩:৩০ নাগাদ ভোরবেলা এই হামলা চালানো হয় এবং এই এয়ার স্ট্রাইকে এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে ২০০ থেকে ৩০০ জন জঙ্গি, তাদের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে বেশ কয়েকজন কমান্ডারের মৃত্যু হয়েছে, ৫ জন পাক সেনা কর্মীরও মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের নিউজ রুম থেকে রয়েছেন ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সরাসরি কথা বলে নেব সপ্তর্ষির সঙ্গে। সপ্তর্ষি, নিশ্চিতভাবেই পুলওয়ামা হামলার পর অপেক্ষা করছিল প্রত্যেকে এবং একই সঙ্গে একটা জবাব গোটা দেশ কার্যত চাইল, এবং সেই জবাব শেষ পর্যন্ত দেওয়া হলো। এবং জৈশ-এ মোহাম্মদ, যারা পুলওয়ামা হামলার মূল কারিগর, সেই জৈশ-এ মোহাম্মদের উপরই কিন্তু সব থেকে বড় একটা হানা ভারতীয় সেনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সপ্তর্ষিদা? আমরা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি সপ্তর্ষি সোম, আমাদের ব্যুরো চিফের সঙ্গে আমরা কথা বলবো। সব থেকে বড় এই ট্রেনিং ক্যাম্পটি ছিল জৈশ-এ মোহাম্মদের, যেটি বালাকোটে অবস্থিত, এবং ভারতীয় বায়ুসেনার কাছে আগে থেকেই খবর ছিল এবং সেই অনুযায়ী কিন্তু চলে এয়ার স্ট্রাইক, এবং সেই এয়ার স্ট্রাইকে ব্যবহার করা হয় ১০০০ কেজি বিস্ফোরক, এবং যাতে কিন্তু কার্যত গুড়িয়ে দেওয়া গিয়েছে এই জঙ্গি ঘাঁটি। সপ্তর্ষি সোম, ব্যুরো চিফ, রয়েছেন আমাদের সঙ্গে। সপ্তর্ষিদা, যেটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম, যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং ৫ জন পাক সেনাকর্মী, তাদেরও মৃত্যু হয়েছে গোটা ঘটনায়, কত বড় বলা যেতে পারে এক্ষেত্রে সাফল্য ভারতীয় বায়ুসেনার এবং কত বড় উপযুক্ত জবাব পুলওয়ামার? প্রথমেই বলতে হবে এটা কিন্তু পাক সেনা বা পাকিস্তানের বিরুদ্ধে হামলা নয়। ভারতীয় বিমান বাহিনী যে হামলা চালিয়েছে সেটা সরাসরি জৈশের ঘাঁটিতে, অর্থাৎ যেখানে আলফা ৩ বলা হচ্ছে, জৈশের যে ঘাঁটি, যেটা বলা একেবারে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে, এবং বারবার বলা হচ্ছে বালাকোটে এই হামলা চালানো হচ্ছে। যদি ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপত্রের বক্তব্য আমরা ধরে নিই, বালাকোট এটা পাক অধিকৃত কাশ্মীর, এখানে জঙ্গিদের একটা ঘাঁটি ছিল। জৈশ-ই মোহাম্মদের, যেটা মাসুদ আজহার এবং তার শ্যালকের কথা বলা হচ্ছে, এখানেই হামলাটা চালানো হয়েছে এবং সেই হামলার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং এটা ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সব দিক থেকে বলা যেতে পারে ভারতের কাছে এটা অত্যন্ত সাফল্যের জায়গা। এবং বারবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে যা বলা হচ্ছে, পাকিস্তানকে বহুবার বলা হয়েছে, পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে,
পাকিস্তান বারবার বলেছে উপযুক্ত তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেই জায়গা থেকে জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে বা জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জায়গা থেকে এই আক্রমণ চালানো হয়েছে এবং এই আক্রমণ সরাসরি জঙ্গিদের বিরুদ্ধে, যেখানে জৈশ-ই মোহাম্মদ ক্যাম্প করেছিল এবং এই ক্যাম্পটা নন মিলিটারি ক্যাম্প, অর্থাৎ যেখানে পাক মদতে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে এই সমস্ত জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, যেখানে বলা হচ্ছে একই সঙ্গে হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদ এবং তার সঙ্গে লস্করে তৈবা, এই প্রত্যেকটি যে জঙ্গি সংগঠন তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো। মূলত জৈশের নিয়ন্ত্রণেই এই জঙ্গি ঘাঁটিটি চলতো এবং এখানে ক্যাম্প বলতে যা বোঝায়, অর্থাৎ কোনো একটা জায়গায় জঙ্গিদের আশ্রয়স্থল, এটা কিন্তু তা নয়। এটা একেবারে সরাসরি পাক মদতে চলা এমন একটা শিবির, যেখানে এই ধরনের জঙ্গিদের প্রশিক্ষণ থেকে সমস্ত ব্যবস্থাই করা হতো। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, এখানে ভারতীয় বিমান বাহিনী আজকে ভোর যখন 3:45 নাগাদ হামলা চালায়, অন্ধকারের মধ্যে লেজার গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালানো হয়েছিল। 12টি মিরাজ 2000 বিমান তারা এই হামলা চালিয়েছিল। এই অপারেশনের একটা আলাদা পার্ট রয়েছে, অর্থাৎ অপারেশন কিভাবে হলো, অপারেশনে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু মূল যে জায়গা তোমার যে প্রশ্ন, সেখানে সাফল্যের জায়গা থেকে অবশ্যই ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের কাছে এটা অত্যন্ত সাফল্যের জায়গা যে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এরকম ধরনের একটা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে ভারত, এবং সেখানে কোনো রকম বাধা পাওয়া যায়নি, কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো খবর নেই এখনো পর্যন্ত। অর্থাৎ ভারতীয় সেনার তরফ থেকে, ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমাদিত্য, এর পাশাপাশি সপ্তর্ষি আরও একটি বিষয় যেটা বলা হচ্ছে যে 5 জন সেনাকর্মী তাদেরও কিন্তু মৃত্যু হয়েছে যারা পাকিস্তানের, এবং বারবার যেটা পাকিস্তানের তরফ থেকে বলা হয় যে তারা এই বিষয়ে কিছু জানে না, তারা অবশ্যই খোঁজ খবর নেবে। সেই জায়গাতে অর্থাৎ পাকিস্তানের যে বারবার যে দাবি যে তারা কিছুই জানেন না এবং পাক অধিকৃত কাশ্মীরে তেমন কিছুই নেই, সেটার কতটা যোগ্য জবাব দেওয়া গেল? এবং একই সঙ্গে এবার পাকিস্তানের তরফ থেকেও বলার জায়গাটা অনেক কম, কারণ জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, পাকিস্তানের উপর কিন্তু কোনো হামলা হয়নি বা পাকিস্তানি সেনাবাহিনীর উপর কিন্তু কোনো হামলা হয়নি। দেখো, এটা চিরকালই কূটনৈতিক অবস্থান। পাকিস্তান চিরকালই এটা বলে আসবে এবং পাকিস্তান থেকে বিভিন্ন সময়, এর আগে যখন মুম্বাই অ্যাটাক হয়েছে তখনও এখানে ডসিয়ার তৈরি করে পাকিস্তানকে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে জঙ্গিরা তারা প্রশিক্ষিত হয়েছে, কসাব একমাত্র জীবিত জঙ্গি, তাকে ধরা হয়েছিল, তার বয়ান পাঠানো হয়েছিল কিভাবে আইএসআই এর মদতে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া হয়, কিভাবে আর্মস আমুনেশন দেওয়া হয়, এবং সমস্তটাই বিভিন্ন সময় বিভিন্নভাবে পাকিস্তানের কাছে তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়। কিন্তু তারপরে পাক প্রধানমন্ত্রী সাম্প্রতিক পুলওয়ামার ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে উপযুক্ত তথ্য প্রমাণ দিলে পরে তারা অবশ্যই ব্যবস্থা নিতেন। এটা প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে, প্রতি সময় এই ধরনের উত্তর আসে, প্রতি সময় এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আদতে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা নেই। তার কারণ চিরকাল এই পাক অধিকৃত কাশ্মীর থেকেই ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে এই ধরনের জঙ্গি আক্রমণ চালানো হয়, হামলা চালানো হয়, এবং সেখানে পাকিস্তানের মদত থাকে, কখনো পাকিস্তান সেনাবাহিনীর মদত থাকে, কখনো পাকিস্তানের অন্যান্য মন্ত্রকের মদত থাকে। সেই অবস্থানে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরের এই জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া অবশ্যই ভারতের কাছে মনোবলের বিষয়, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই যদিও এটার উপর চাপ তৈরি হবে যে এই ধরনের বিমান হানা সেটা ভারত করতে পারে কিনা, কিন্তু মূল জায়গা সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ ছিল, এবার সেই তথ্য প্রমাণ আরও জোরালো হলো, এবং পাক অধিকৃত কাশ্মীরে এই হামলা চালিয়ে, বালাকোটে এই হামলা চালিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে তাতে স্পষ্ট এখানে জঙ্গি ঘাঁটি ছিল এবং সেই জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। সপ্তর্ষি সোম আমাদের ব্যুরো চিফ আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে সকালবেলা থেকে আমরা নজর রেখেছি, গোটা দেশ দেখছে পাকিস্তানে ঢুকে 12টি ভারতীয় যুদ্ধ বিমানের এয়ার স্ট্রাইক এবং নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হানা ভারতীয় বিমান বাহিনীর অভিযান চালিয়ে 12টি মিরাজ তারা বিমান হানা করে, এবং 3:45 নাগাদ কিন্তু যা জানতে পারা যাচ্ছে 1000 কেজির বোমা ফেলা হয় জঙ্গি ঘাঁটিতে। বালাকোটে যে জঙ্গি ঘাঁটি, যেটা বলা হচ্ছে যে সব থেকে বড় জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প, এবং সেখানেই কিন্তু এই এয়ার স্ট্রাইক হয় এবং 200 থেকে 300 জনের মৃত্যুর খবর। এরা প্রত্যেকেই জঙ্গি জেহাদি কিংবা জেহাদি কমান্ডার, তাদের কিন্তু প্রত্যেকের মৃত্যু হয়েছে। এবং একই সঙ্গে জৈশ প্রধান মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহার ওরফে উস্তাদ ঘাউরি যাকে বলা হচ্ছে, তারও কিন্তু মৃত্যু হয়েছে এই হামলায়। জৈশের ক্যাম্পকে টার্গেট করেই প্রত্যাঘাত করা হয় ঘন জঙ্গলের ওপর, এবং সাধারণ কোনো নাগরিকের এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। এটাই কিন্তু কিছুক্ষণ আগেই জানিয়েছেন বিদেশ সচিব বিজয় গোখেল।
বালাকোটে জৈশ এ মোহাম্মদের সব থেকে বড় প্রশিক্ষণ শিবিরের ওপর হামলা, মৃত্যু হয়েছে মাসুদ আজহারের শ্যালকের, খতম করা হয়েছে বহু সন্ত্রাসবাদীকে। এই মুহূর্তে আমরা এই বিষয়ে আরো কথা বলে নেব। আজকের এই এয়ার স্ট্রাইক নিয়ে ভারতীয় বায়ুসেনার কত বড় সাফল্য, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, প্রাক্তন সেনা প্রধান আমাদের দেশের, এবং একই সঙ্গে কর্নেল সব্যসাচী বাগচিও রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই একটু জেনারেল রায়চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইব, সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখেছি এবং সেই সার্জিক্যাল স্ট্রাইকের পর পুলওয়ামা হামলার জবাবে আজকের এই প্রত্যাঘাত কিভাবে দেখছেন? সাফল্য, ভালো সাফল্য। ইন্ডিয়ান এয়ারফোর্স একটা খুব ভালো অপারেশন করেছে এবং আমি যারা আমাদের ফাইটার পাইলট এই মিশনগুলো করেছে তাদের আমি অবশ্য সাধুবাদ এবং কনগ্রাচুলেশনস করি আমাদের পাইলটদের। এবং ওরা প্রমাণ করেছে যে ওদের যে কোনো যদি মিশন দেওয়া হয় তারা সেটা খুব ভালোভাবেই এক্সিকিউট করতে পারেন, এবং এইটা আরেকটা প্রমাণ হলো আমাদের এয়ারফোর্সের উঁচু স্ট্যান্ডার্ড, ভালো ট্রেনিং দিয়ে ওরা যা কিছু মিশন দেওয়া হবে সেটা ভালো, নিখুঁতভাবে, পরিষ্কারভাবে ওরা করতে পারে। আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে পাকিস্তানে ঢুকে এই ধরনের হামলা, এটা কতটা কষ্টসাধ্য বা কতটা এর মধ্যে পরিকল্পনা রাখতে হয়? পরিকল্পনা কিংবা প্ল্যানিং যেটা বলছেন, খুব ডিটেল প্ল্যানিং রাখতে হয়। সুতরাং এই রকম যে একটা মিশন করার আগে যথেষ্ট প্ল্যানিং, যথেষ্ট খবর, ইন্টেলিজেন্স ওই টার্গেট সম্বন্ধে, নানা জায়গা সম্বন্ধে জোগাড় করে রাখতে হয়, এবং সেইটা আমাদের কাছে নিশ্চয়ই আছে, যার উপর ভিত্তি করে আমরা এই রকম মিশন করতে পারি। এই সব খবর আসে স্যাটেলাইট থেকে, ড্রোন থেকে, এবং অবশ্যই গুপ্তচর ভিত্তিতে এই সমস্ত করতে হয়। আমরা সেটা খবর জোগাড় করতে পেরেছি এবং সেই খবরের ভিত্তি করে এই মিশন প্ল্যানিং করা হয়েছে এবং খুব সাফল্যজনকভাবে এই মিশনটা সাকসেসফুল হয়েছে। 21 মিনিটের একটা অপারেশন, যে অপারেশনে ভারতীয় বায়ুসেনা যে পাকিস্তানের আকাশ সীমা, সেই সীমায় গিয়ে সেখানে ভিতরে গিয়ে হামলা চালালো। পাকিস্তানের কি কোনো ব্যবস্থা না, অর্থাৎ আমরা বলছি, মানে আমি বলতে চাইছি যে এক্ষেত্রে সুরক্ষার জায়গাটা কোনো রকম সমস্যা ছিল নাকি আমাদের মিরাজ 2000 যে বিমান যেগুলো হামলা চালিয়েছে তাদের মধ্যে সুরক্ষা বিধি আরো বেশি উন্নততর? পাকিস্তানের আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের যে মিরাজ 3I যেটা কথা বলা হচ্ছে, সেই বিমানগুলো তো উচ্চ স্তরের বটেই, ফ্রেঞ্চ এয়ারক্রাফট। তবে যখন এই বিমানের কথা উঠল তখন জানিয়ে রাখি যে রাফাল নিয়ে সংসদের মধ্যে এবং বাইরে বিতর্ক হয়েছিল, তীব্র বিতর্ক হয়েছিল। রাফালটা কিন্তু এই জাতীয় মিশনের জন্যই ডিজাইন করা, এবং যদি রাফাল এই পাইলটদের হাতে থাকতো তাহলে আরও অনেক ভালো করে এই রকম মিশন ওরা করতে পারত। সুতরাং এইটা জাস্ট একটা, যেহেতু ফরাসি বিমানের কথা উঠল, আমি এইটা বলতে চাই যে নিয়ে এত বিতর্ক হয়েছিল সেই রাফাল কিন্তু এই রকম মিশনের জন্যই ডিজাইন করা, এবং আমি এটা মনে করি যে আমাদের পাইলটদের হাতে যত তাড়াতাড়ি রাফাল বিমান আসে তত তাড়াতাড়ি তারা আরো ভালোভাবে নিজেদের কাজ করতে পারবে। আপনাকে যেটা প্রশ্ন করছিলাম, মানে 21 মিনিট সময় এর মধ্যে ভারতীয় বায়ুসেনা হামলা চালালো, পাকিস্তান কি কোনো প্রত্যাঘাত করতে পারতো, বা আমাদের কি সেই ব্যবস্থা থাকে যেটাতে প্রত্যাঘাত আটকানো যায়? অবশ্যই পাকিস্তানের কাছে তো সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল আছে, করতে পারত। পাকিস্তানের এয়ারফোর্স আছে, করতে পারত। কোনো কারণে হয় ওরা আনপ্রিপেয়ার্ড ছিল, কিংবা ওরা ভারতীয় বিমান বাহিনীর ওপরে আক্রমণ করতে চায়নি। ওরা কেন কোনো রকম
এর প্রতিরোধ করলো না সেটা বলা হ্যাঁ, মানে আমি এই রেসপন্স টাইমটা একটু জানতে চাইছিলাম যে একটা ধরুন ভারতে যদি কোনো জায়গায় এই ধরনের কোনো ঘটনা ঘটে, ভারতীয় বায়ুসেনা কতক্ষণ রেসপন্স টাইম লাগে, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা কতক্ষণের মধ্যে সেটা ব্যবস্থা নিতে পারে? আমি সেটা ঠিক বিস্তারিতভাবে বলতে পারবো না, যেহেতু আমি এয়ারফোর্স বেস কমান্ডার কিংবা এয়ারফোর্সে আমি কাজ করিনি। তবে রেসপন্স টাইম খুবই অল্প। এ নিয়ে আমি এইটুকুন জানি যে আমাদের যে এয়ার বেস আছে সেটাতে অলওয়েজ যখন মানে তখন যুদ্ধের সম্ভাবনা থাকে কিংবা অবস্থা যখন একটু অস্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু এয়ারফোর্সে স্ট্যান্ডিং অর্ডার্স থাকে যে বিমান কয়েকটা কুইক রেসপন্স বিমান সবসময় তৈরি থাকে, তারাই হয়তো এরকম লঞ্চ করতে পারত। এখন পাকিস্তানে কেন করলো না সেটা বলা মুশকিল, আমি বলতে পারছি না। জেনারেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে, রায়চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা কর্নেল সব্যসাচী বাগচির কাছেও একবার চলে যাব এবং আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে যেভাবে এই জঙ্গি হানার বিরুদ্ধে পুলওয়ামার একটা উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 5 জন সেনাকর্মী তাদেরও কিন্তু দেহ পাওয়া গিয়েছে ওখান থেকে। এক্ষেত্রে বারবার যে অভিযোগটা পাকিস্তান করে থাকে যে তাদের পাকিস্তানের ভূমি ব্যবহার করা হচ্ছে না, সেই জায়গা থেকে তো আর বলার কিছু রইল না তাদের। দেখুন, কথা হচ্ছে পাকিস্তানের ভূমি যে ব্যবহার করে জঙ্গিরা বারবার আক্রমণ করছে, এর প্রমাণ বহুবার আর ভারতবর্ষ দিয়েছে পাকিস্তানকে। তারা মানবেন কি না মানবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু অকাট্য প্রমাণ দেয়া হয়েছে। শুধু পাকিস্তানকে দেওয়া হয়নি, অনেক ইন্টারন্যাশনাল অন্যান্য দেশকেও এই ধরনের প্রমাণ দেওয়া হয়েছে। এই ধরনের প্রমাণ দেওয়া হয়েছে ইউএনওতেও। তাই প্রমাণ দেয়া হয়নি বা প্রমাণ নেই, ডাইরেক্ট প্রমাণ নেই, একথা বলার কোনো অর্থ নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, জৈশ-ই মোহাম্মদের যে মাসুদ আজহার, কদিন আগে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখা গেল যে তার একটি প্রসেশনে আর পাকিস্তানি আর্মির লোকেরা ইউনিফর্ম করে পার্টিসিপেট করেছেন। অর্থাৎ পার্টিসিপেশন তাদের যে আছে তা থেকে পরিষ্কার বোঝা যায় যে জৈশ-ই মোহাম্মদ বা লস্কর-ই তৈবা বা মাসুদ আজহার এই সমস্ত নন স্টেট অ্যাক্টরদের ট্রেনিং এবং ডাইরেক্ট হেল্প পাকিস্তান আইএসআই করেন, অর্থাৎ পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স করেন। তো প্রমাণ দেওয়া হয়নি বলাটা নয়, পাকিস্তানের লোকেরা যেরকম পাঠানকোটের পরে সেখান থেকে লোক এসে পাঠানকোট এয়ারবেসে প্রমাণ দেখে গেছে, গ্রাউন্ডে তাদের সামনে বলা হয়েছে। তারা মানবেন না সেটা তো কথা আলাদা, সেটা তাদের ব্যাপার। যেটা আমার বলার কথা সেটা হচ্ছে, যেটা জেনারেল রায়চৌধুরীকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, জেনারেল রায়চৌধুরী যে কথা বলেছেন, আমরা আর্মিতে একটা বোফোর্স গান পেয়েছিলাম, আর সেই বোফোর্স গানটা কার্গিলে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছিল। এটা যদিও আর্মির ব্যাপার, যদিও এটার সঙ্গে এয়ারফোর্সের ব্যাপার নেই, কিন্তু সেই বোফোর্স গানের একটা ক্যাপেবিলিটি ছিল, হ্যাঁ, যে মোমেন্টে কোথা থেকে একটা জায়গা থেকে ফায়ার করতো আমাদের এই বোফোর্স গান, সেইটা সঙ্গে সঙ্গে অপোজিট সাইডে রেজিস্টার হয়ে যায়, পিন পয়েন্ট রেজিস্টার হয়ে যায়, এবং মানে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে বোফোর্স গান ছেড়ে আর তক্ষুনি গান পজিশন পাল্টে দেওয়া হয়। গান পজিশন পাল্টে দেওয়ার কারণ এটা একটাই, যে মোমেন্টে ওইটা রেজিস্টার্ড হয় একটা গোলা যাওয়ার পর, আর তক্ষুনি অপোজিট সাইড থেকেও একটা গোলা আসে এক্স্যাক্টলি ওই জায়গাটার ওপর। এটাকে বলা হয় শুট অ্যান্ড স্কুট, এই কথাটা ব্যবহার করা হয়। এয়ারফোর্সেরও এরকম যে অনেকগুলো এয়ারেতেই থাকে, এবং তারা সমস্ত এটাকে সঙ্গে সঙ্গে জানতে পারে কোথা থেকে কখন কোন এয়ার রেডারে ধরা পড়ে। সে যতই অ্যান্টি রেডার পেন থাকুক, যতই তারা লো ফ্লাই করুক, ধরা পড়ে। তো পাকিস্তান হয়তো জেনেছিল, ওই 21 মিনিটের মধ্যেই জেনেছিল, কিন্তু তাদের হয়তো সেই প্রিপেয়ারনেস ছিল না, বা তাদের এয়ারবোর্ন কোনো এয়ার ডিফেন্স হয়তো ছিল না, সেই জন্যই তারা ইন্টারসেপ্ট করতে পারেনি, সেই জন্যই তারা এগুলোকে নালিফাই করতে পারেনি। জেনারেল রায়চৌধুরী, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এটা ভারত কূটনৈতিক অবস্থান থেকে
বলছে যে পাকিস্তানের ঢুকে হামলা হয়নি বা হয়েছে স্বীকার করছে না, এবং বলছে জঙ্গি ঘাঁটিকে হামলা চালানো হয়েছিল। কিন্তু পাকিস্তানের কাছে এটা কত বড় ধাক্কা? পাকিস্তানের মুখে একটা বিরাট চড় মারা হয়েছে এবং পাকিস্তানের পক্ষে এটা ধাক্কাও বটে। এখন আমাদের যা করণীয় আমরা করেছি, দরকার পড়লে আবার করব। এই মেসেজটা পাকিস্তানকে ভালোভাবেই গেছে এবং পাকিস্তানের এর ওপর কি রিয়াকশন হয় সে দেখা যাবে। এখন সেটা যদি কোনো রিয়াকশন হয় সেটাকে আমরা সামলে নেব। সেক্ষেত্রে কোনো যুদ্ধের পরিস্থিতি কি তৈরি হতে পারে, এরকম সম্ভাবনা কি থাকছে? যুদ্ধের পরিস্থিতি তো অলরেডি আছে, যুদ্ধের পরিস্থিতি অলরেডি আছে। এখন এইভাবে যদি ইনসিডেন্ট বাড়তে থাকে তাহলে একটা কিছু যুদ্ধ কিংবা ওয়ার লাইক সিচুয়েশন, যে কথাটা বলা হচ্ছে, যুদ্ধ কথাটা আজকাল কেউ ব্যবহার করে না বেশি, ওয়ার লাইক সিচুয়েশন কিংবা সেই জাতীয় কোনো একটা সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আছে এই ধরনের ওয়ার লাইক সিচুয়েশন বা এই আঘাতের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত, এইটা বেশি সক্রিয় হবে নাকি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের সম্পর্কের বেশি উন্নতি হতে পারে? কোন পথটা আমাদের নেওয়া উচিত? রাজনৈতিক এবং কূটনৈতিক পথটাই আমরা প্রথমে ব্যবহার করি, তবে দরকার পড়লে যখন কূটনৈতিক কিংবা রাজনৈতিক পদ্ধতিতে কাজ হয় না, তখন অবশ্যই অন্য প্রথা, অন্য পন্থা অবলম্বন করতে হয়, যেটা আমরা করেছি। জেনারেল রায়চৌধুরী, আপনাকে আরও একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে পুলওয়ামার হামলা, তারপরে এই হামলা, এর আগে আমরা দেখেছি উড়িতে হামলা, তারপরেই হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক। সেক্ষেত্রে এটাকে বদলা হিসেবেই দেখবেন নাকি জঙ্গিদের বিরুদ্ধে এই ধরনের হামলা কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত? এটা প্রতি উত্তর। তবে জঙ্গিদের সঙ্গে যে আমাদের কাশ্মীরে যে ছায়াযুদ্ধ চলেছে সেটা আলাদা কথা। যা আমরা জঙ্গিদের ওপর কাশ্মীরে যুদ্ধ চালিয়ে যাব এবং তাদের পরোক্ষ বা প্রচ্ছন্ন যারা মদতকারী তাদের ওপরে হামলা করে যাব এবং তাদের খুঁজে বার করে তাদের শেষ করতে হবে। মাসুদ আজহারি হোক কিংবা হাফিজ সাঈদী হোক কিংবা অন্য কেউ, এদের শেষ করতেই হবে। সুতরাং এদের আমরা যে কোনোভাবে আমরা নিকেশ করব, হয় প্রত্যক্ষভাবে হাওয়াই হামলা করে, এয়ার স্ট্রাইক করে, না হয় অন্যভাবে এদের আমরা খুঁজে বার করব, এদের আমরা শেষ করব, এবং এইটাই আমরা যতবার দরকার ততবার করব। কর্নেল বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল বাগচি, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, সরাসরি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, এবং সেটা আমরা যতবারই মুখোমুখি হয়েছে পাকিস্তান প্রত্যেকবারই কিন্তু তারা ফিরে গিয়েছে, হেরে গিয়েছে। তো সেই জায়গা থেকে নতুন করে, অর্থাৎ কার্গিলের পর থেকে কিন্তু তাদের যে পরিকল্পনা ছিল এবং আগে থেকেও যে জঙ্গি ঢুকিয়ে দাও এবং তারপর ভারতের মধ্যে সমস্যা তৈরি করো, যেভাবে পরপর ঘটনাগুলো পাকিস্তান ঘটিয়ে এসছে, এবার সেই জঙ্গি ঘাঁটির ওপরই হামলা। এরপর কি মনে হয় পাকিস্তানের রিয়াকশন কিভাবে হতে পারে এই গোটা বিষয়টিতে? দেখুন, কনভেনশনাল ওয়ারে পাকিস্তান যতবারই ভারতের সঙ্গে লড়েছে প্রত্যেকবারই পরাজিত হয়েছে। সে 65 বলুন, সে 71 বলুন, সে কার্গিল বলুন, কোনোবারই পাকিস্তান জিততে পারেনি। তাই এবারও যদি তারা কনভেনশনাল ওয়ারফেয়ার করে তাহলে ধরে নিতে হবে যে তারা সমুচিত শাস্তি পাবে, যেটা তারা অতীতেও পেয়েছে। এখন প্রশ্ন হলো যে তা সত্ত্বেও কেন তারা কনভেনশনাল ওয়ারফেয়ারের দিকে যাবে? পাকিস্তানের আজকে একটা catch-22 সিচুয়েশন হয়ে গেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পাকিস্তানে গণতন্ত্র নেই, পাকিস্তানের ইমরান খান সরকার যতক্ষণ না পর্যন্ত আর্মি তাকে মদত দিচ্ছে ততক্ষণ ঠিক আছে, যতক্ষণ মদত দিচ্ছে ততক্ষণ কাজ করতে পারছে। যে মোমেন্টে আর্মি তার থেকে হাতটা তুলে নিল সে কাজ করতে পারবে না। মুশাররফেরও আমরা দেখেছি, নওয়াজ শরীফকেও দেখেছি, আর্মি হাত তুলে নিয়েছে, নওয়াজ শরীফ কাজ করতে পারেনি। অর্থাৎ পাকিস্তানে এখন যে সরকার চলে, যে সিভিলিয়ান সরকার চলে, সেটা আর্মির কারণে চলে। আর আর্মি পাকিস্তানে
তারা প্রফেশনাল হওয়ার সাথে সাথেও তাদের আর একটা পরিচয় হয়ে গেছে, সেটা হচ্ছে আর্ম ফোর্সেস এখন একটা কর্পোরেট এন্টিটি হয়ে গেছে। যত আর্ম ফোর্সেসের লোক আছেন, বড় বড় জেনারেলস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, তাদের প্রত্যেকেরই একটা বিরাট বিরাট ইনভেস্টমেন্ট সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গা হয়েছে। এই ইনভেস্টমেন্টটা তারা রক্ষা করতে পারবেন না। যেরকম দুর্নীতিগ্রস্ত লোক অনেক পয়সা রোজগার করার পর যেরকম আইনানুগ ইনস্টিটিউশন থেকে কন্টিনিউয়াসলি ভয় পান, যেরকম সিবিআইকে ভয় পান, যেরকম ইডিকে ভয় পান, এরকম অনেক অনেক ব্যাপার আছে। সেরকম আর্মির এই লোকেরাও মনে করছেন যদি আর্ম ফোর্সেসের কর্তৃত্বটা আর পাকিস্তানের সিভিল গভর্নমেন্টের থেকে চলে যায়, তাহলে কিন্তু তারা আগামী দিনে তারা সমূলভাবে বিনষ্ট হবেন। অর্থাৎ তাদের সেই সমস্ত সাম্রাজ্য, ইকোনমিক সাম্রাজ্য যা করা হয়েছে সেটা একেবারে কোল্যাপস করে যাবে, তারা ধনে প্রাণে মারা যাবেন। তাই তারা অ্যান্টি ইন্ডিয়ান পশ্চার, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা মিলিটারি প্রেশার, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা নন স্টেট অ্যাক্টরকে দিয়ে প্রেশার বজায় রাখতে চান। তাই তারা চাইবেন এইটাকে থেকে একটা বেনিফিট নিতে, অর্থাৎ এটা প্রুভ করতে, এটা সিদ্ধান্ত প্রমাণ করতে যে আলটিমেটলি আর্মি তাদের বাঁচাবে। যেরকম 71 সালে ইয়াহিয়া খান লড়াই করে আর পাকিস্তানের ডিভিশনটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন, এরকমই একটা হয়তো করার চেষ্টা তারা করবে, কিন্তু সেটাও তাদের পক্ষে ফলপ্রসূ এই জন্যে হবে না, কারণ ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা তিনজনই আর সক্ষম পাকিস্তানের যে কোনো হামলা রুখে দেওয়ার পক্ষে। এরপরেও আরেকটা কথা আছে, পাকিস্তানের পেছনে যে আফগানিস্তান আছে, পাকিস্তানের সেই আফগানিস্তান আজ কিন্তু প্রো পাকিস্তান নয়। আফগানিস্তানে আজকে তালিবানি শাসন নেই। পাকিস্তানের ওদিকে যে বর্ডারের কাছেই ইরান আছে, ইরান কিন্তু আজ প্রো পাকিস্তান নয়। ইরান আজকে ভারতবর্ষের বন্ধু, আফগানিস্তান আজকে ভারতবর্ষের বন্ধু, সৌদি আরবিয়াও বিশালভাবে ভারতবর্ষের বন্ধু। তাই পাকিস্তান আইসোলেটেড হবে। ঠিক এই জায়গা থেকে আমি একটুখানি জেনারেল রায়চৌধুরীর কাছে চলে যেতে চাইবো। জেনারেল রায়চৌধুরী, যে প্রশ্নটা আমি কর্নেল বাগচিকে করছিলাম, অর্থাৎ চোরাগোপ্তা হামলা, পাকিস্তান গত 2 দশক ধরে এইভাবেই কিন্তু হামলা চালিয়ে এসছে ভারতের ভেতরে, বিভিন্ন জায়গায় জঙ্গি হানা ঘটিয়েছে, সেটা কখনো হিজবুল, কখনো লস্করে তৈবা, কখনো জৈশ-ই মোহাম্মদের নাম নিয়ে ঘটিয়েছে। কিন্তু এবার যেহেতু জৈশ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হলো, পাকিস্তান পরবর্তীতে সম্মুখ সমরে কি আদৌ যেতে চাইবে, নাকি এই জঙ্গিদের দিয়েই যে প্রেশারটা ভারতের ওপর তারা প্রয়োগ করার চেষ্টা করে সেরকম কিছু চালাবে, নাকি সেখানে একটা জোর ধাক্কা তারা খেয়ে গেছে অলরেডি? আমাকে বলছেন? একদমই। হ্যালো, হ্যাঁ, আপনাকেই বলছে জেনারেল রায়চৌধুরী। আমাকে বলছেন না? ও আচ্ছা, সমরে আসবে কিনা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করতে চাইবে? কারণ এই মুহূর্তে তাদের যে চোরাগোপ্তা হামলা সেই জায়গায় পাকিস্তান আমার মনে হয় না সম্মুখ সমরে পাকিস্তান আসবে। পাকিস্তান জানে যে সম্মুখ সমরে পরাজিত হবে। তাই আমার ব্যক্তিগত ধারণা, এরকম চোরাগোপ্তা হামলা কিংবা মিলিটেন্সি কিংবা স্পন্সর্ড মিলিটেন্সি কিংবা প্রক্সি ওয়ার এইভাবেই চলবে। এবং এই যে আমাদের এখন পরিস্থিতি, এটা এখন দীর্ঘকালের জন্য চালাবার চেষ্টা করবে, যার জন্য মাঝে মধ্যে পাকিস্তানকে দু একটা শিক্ষামূলক ব্যবস্থা আমরা করব, যেরকম এখন করা হয়েছে, দরকার পড়লে ভবিষ্যতে আবার করতে হবে। কারণ পাকিস্তানের মতিগতি বদলাবে বলে আমার তো মনে হয় না। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে জেনারেল রায়চৌধুরী, যে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা কেন? এটা কি কৌশলগত অবস্থান? আপনার প্রশ্নটা একটু পরিষ্কার করবেন প্লিজ। জঙ্গি ঘাঁটিতেই হামলা হলো, তো এটা কি কৌশলগত কোনো অবস্থান? জঙ্গি ঘাঁটিতে তো হামলা করার উদ্দেশ্য সাধারণ যারা পাকিস্তানে যারা সাধারণ নাগরিক, তাদের ওপর তো হামলা করার কোনো উদ্দেশ্য নেই আমাদের।
আমরা শুধু জঙ্গি নিকাশ কিংবা জঙ্গি নিধনেই তো আমরা হামলা করব, আদারওয়াইজ ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ওপর হামলা করার তো আমাদের কোনো উদ্দেশ্য থাকে না। এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করি যাতে পাকিস্তানের সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না হয়, কিন্তু জঙ্গিদের অবশ্যই নিকেশ করতে হবে, দরকার পড়লে তাদের খুঁজে বার করতে হবে, সেটাই আমরা চেষ্টা করি। এর পরবর্তীতে ইতিমধ্যেই যদি আমরা জেনারেল রায়চৌধুরী এটাকে একটা পদক্ষেপ হিসেবে ধরি, পাকিস্তান যেভাবে ভারতের উপর এইভাবে চোরাগ হত্যা হামলায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে, এটা যদি প্রথম পদক্ষেপ হয়, এর পরবর্তীতে ভারতের আর কি করা হতে পারে, কি ভারত কি পদক্ষেপ নেবে? ভারত এটা তো যে পদক্ষেপটা এখন নিয়েছে এটা একাধিকবার করতে পারে। তাছাড়া আরও পদক্ষেপ আছে। আমরা নানা রকম পাকিস্তানের জলটাই সবচেয়ে বড় হাতিয়ার, তবে জলটা অবশ্য ইউনাইটেড নেশনস ট্রিটি, ওটাতে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে আমাদের খুব ভালো করে সেটা এক্সামিন করতে হবে। তবে একটা কথা যেটা ভারত নিশ্চয়ই করতে পারে, যে নদীর জলের যে ভারতবর্ষের যতটা জল দেওয়া হয়েছে তার সম্পূর্ণটা নিজের দেশে ব্যবহার করার বন্দোবস্ত করতে পারে, অবশ্যই পারে। এইটার ওপর আমরা একটু নজর রাখতে পারি, ভালো করে পড়ে দেখতে পারি যে চুক্তিতে কি লেখা আছে, কতটা জল ভারতকে প্রাপ্য, ঠিক আমরা কতটা জল নিচ্ছি, এই সমস্ত আমাদের বন্দোবস্ত করা দরকার। তার জন্য দেশের অভ্যন্তরে যেসব ক্যানাল কিংবা ড্যাম তৈরি করার পরিকল্পনা আছে কিংবা ছিল কিংবা থাকা উচিত, সেগুলোকে এখন আস্তে আস্তে আমরা সেগুলোকে কনস্ট্রাক্ট করতে পারি। তবে সেটা কিন্তু অনেক বেশি অনেক সময় লাগবে, সেটা ইমিডিয়েট কোনো অ্যাকশন হবে না। তবে এদিকে আমরা পদক্ষেপ নিতে পারি। একদমই, আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, জেনারেল রায়চৌধুরী এবং কর্নেল সব্যসাচী বাগচি, আপনাকেও বলবো সঙ্গে থাকতে। এই মুহূর্তে আপনাদের শোনাতে চাইবো একটি বক্তব্য যেটি এসছে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির পক্ষ থেকে, এবং শাহ মাহমুদ কুরেশি তিনি কিন্তু পাল্টা জবাব দেওয়া হবে এই হামলার, এমনটাই জানিয়েছেন। আমরা একবার শুনে নিতে চাইবো যে কি বলেছেন তিনি। हिंदुस्तान ने आज एक जारियत की है पाकिस्तान के खिलाफ। मैं इसको ग्रेव एग्रेशन कहूँगा। हमने बारहा उनको ये कहा, हमने दुनिया को हम मुत्तलिह करते रहे कि ये हरकत हो सकती है, लेकिन उन्होंने आज पाकिस्तान के खिलाफ जारियत की है। ये लाइन ऑफ कंट्रोल की वायलेशन है, इसको मैं लाइन ऑफ कंट्रोल की वायलेशन तस्वर करता हूं, और पाकिस्तान एक मुनासिब जवाब का हक और राइट टू सेल्फ डिफेंस रखता है। আমরা শুনছিলাম শাহ মাহমুদ কুরেশির বক্তব্য, জেনারেল রায়চৌধুরী এবং কর্নেল বাগচি, আপনারা দুজনেই কিন্তু শুনলেন এবং পরিষ্কারভাবে একটা কথা বলছেন যে এর জবাব দেওয়া হবে। কিন্তু জবাবটা কি দেবেন? জেনারেল রায়চৌধুরী, আপনার কাছ থেকে যদি জানতে চাই, জঙ্গি গোষ্ঠীর উপরে জঙ্গি শিবিরে হামলা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে জবাব দেওয়া হবে কেন? শুধুমাত্র এলওসি ভঙ্গ করার জন্য, লঙ্ঘন করার জন্য? না, উনি বলেছেন হক রাখতা হুঁ, মানে আমরা উই রিজার্ভ দ্য রাইট টু টেক নেসেসারি অ্যাকশন। উনি এটা পরিষ্কার করে বলেননি যে আমরা হামলা করব, তবে আমরা উই রিজার্ভ দ্য রাইট। তবে আমাদের এটা জানা উচিত কিংবা আমাদের প্রস্তুত থাকা উচিত যে হামলা পাকিস্তান কোনোভাবে চোরাগোপ্তা কিংবা সম্মুখ সমর, ওপেন ওয়ার করতে পারে। তার উভয় পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকতে আমাদের দরকার, এবং আমরা সেইভাবেই প্ল্যান করে থাকব। কর্নেল বাগচির কাছেও আমার একই প্রশ্ন থাকবে। বিদেশমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, পাকিস্তানের শাহ মাহমুদ কুরেশি, এবং পাল্টা একটা জবাব দেওয়া হবে, এই ধরনের একটা বক্তব্য উঠে এলো। সেক্ষেত্রে কি বলবেন আপনি? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এলওসি ইন্টারন্যাশনাল বর্ডার নয়। এলওসি সিজ ফায়ার লাইনের ওপর ভিত্তি করে হয়েছে অনেকগুলো লড়াইয়ের পরপর।
যে জায়গাটাতে এখন এলওসি আছে সেটা ওপারে পাক অকুপাইড কাশ্মীর আছে, যেটা আমাদের জায়গা। অবিচ্ছেদ্য কাশ্মীরের অঙ্গ হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, যেটাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলতে চায়। তাই পাক অকুপাইড কাশ্মীরের ওপারে যাওয়ার অধিকার আমাদের আছে। যেরকম পাকিস্তান বিদেশমন্ত্রী বলেছেন मैं हक रखता हूँ, আমাদেরও হক আছে যে আমাদের জায়গায় আমাদের আর্ম ফোর্সেসকে গিয়ে অধিকার করা। এখন প্রশ্ন হচ্ছে যে যদি যাই তাহলে লড়াই হবে কি হবে না। আগেও লড়াই হয়েছে, এখনো যদি সেরকম অবস্থা পাকিস্তান অ্যাডভেঞ্চার করে, বারবার যে কটা লড়াই হয়েছে এর আগে সেই সব কটারই ইনিশিয়েটার কিন্তু পাকিস্তান ছিল। পাকিস্তান যদি ইনিশিয়েটার হিসেবে সেটা ইনিশিয়েট করে, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না বলে চুপ করে বসে তো থাকবে না। কারণ কথা হচ্ছে একজন কন্টিনিউয়াসলি অ্যাগ্রেসিভ হয়ে যাবে আর আরেকজন সেটা পড়ে পড়ে মার খাবে, তা হয় না। উই আর দ্য ডিফেন্স ফোর্সেস, মানে সেক্ষেত্রে কি সীমান্ত যুদ্ধের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকবে? অ্যাগ্রেসিভ ফোর্সেস, আমরা ডিফেন্স ফোর্সেস হিসেবে তার ভেতরে ও সীমান্ত যুদ্ধের ভেতরেই জিনিসটা সীমাবদ্ধ ছিল। এবারে কিন্তু সেটার বাইরে গিয়েও ব্যাপারটা হবে। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভারতবর্ষের আজকে যে স্ট্রেচার বিশ্বে হয়েছে তার কাছে পাকিস্তান কিচ্ছু নয়। পাকিস্তান আজকে আণবিক শক্তি হিসেবে নিজেদের বলে, কার দয়া দাক্ষিণায়? চীনের দয়া দাক্ষিণ্যেতে। পাকিস্তান আজকে আইএমএফ থেকে বেল আউট চাইছে, ইকোনমিক পাওয়ার হিসেবে ধ্বস্ত হয়ে গেছে, সমস্ত শেষ হয়ে গেছে। পাকিস্তান আজকে ইসলামিক কান্ট্রিজের মধ্যে কোণঠাসা হয়ে গেছে। অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজের যে 1 তারিখে যে সম্মেলনটা হতে চলেছে আবুধাবিতে, তাতে ভারতবর্ষ তাদেরকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? একটি কারণে ডাকা হয়েছে, ভারতবর্ষ সেকেন্ড বিগেস্ট ইসলামিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান যে চেষ্টাটা করে আসছে যে কাশ্মীর ব্যাপারটা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, সেটা অন্য ইসলামিক কান্ট্রিজই মানে না। যদি মানতো তাহলে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ যার 50 জন পূর্ণ সদস্য আছে, সেই কান্ট্রিরাও আজ ভারতবর্ষকে তাদের আগামী ইউএই বা আবুধাবির সম্মেলন, যেটা হয়তো কাল না পরশু শুরু হতে যাচ্ছে মার্চ মাসে, তাতে চিফ গেস্ট হিসেবে ডাকতো না। অর্থাৎ আমার যেটা বলার কথা যে আমাদের কাছে অপশনস আর মেনি। পাকিস্তানের কাছে, পাকিস্তান আইএসআইয়ের কাছে, পাকিস্তান আর্মির কাছে হয়তো একটাই অপশন, সেটা হচ্ছে মিলিটারি অপারেশন এগেনস্ট ইন্ডিয়া। আমাদের কাছে আমাদের কাছে অপশনস। আমরা মোস্ট ফেভার নেশন ট্রিটমেন্ট করেছিলাম পাকিস্তানকে, WTO ভিত্তি করে মোস্ট ফেভার নেশন ট্রিটমেন্ট ছিল, সেটা উইথড্র করতে বাধ্য হয়েছি। আমরা পাকিস্তানকে এখনো পর্যন্ত, পাকিস্তানি জনসাধারণকে এখনো মনে করি তারা পাকিস্তান আর্মির সঙ্গে নেই। যেরকম পাকিস্তানের সিভিল গভর্নমেন্ট পাকিস্তান আর্মি কন্ট্রোল করছে, তাই হয়তো লড়াই চাপিয়ে দিতে পারে, সিভিল গভর্নমেন্টের হয়তো কিছু করবার থাকবে না। কিন্তু আমরা আশা করব পাকিস্তানি জনতা, পাকিস্তানি মানুষ যারা আমাদের দেশেরই সংস্কৃতির অঙ্গ, তারা কিন্তু পাকিস্তানি আর্মির অ্যানাদার মিস অ্যাডভেঞ্চার সহ্য করবেন না। একদমই। জেনারেল রায়চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাইব, যেভাবে এই প্রত্যাঘাত হয়েছে, জঙ্গি গোষ্ঠী জৈশ-এ মোহাম্মদের এই সবথেকে বড় ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, অনুপ্রবেশের যে সমস্যা কাশ্মীরে এতদিন ধরে চলে আসছে এবং যেভাবে একটার পর একটা জঙ্গি হানা হচ্ছে, কাশ্মীরিরাই এই জঙ্গি হানার মধ্যে জড়িয়ে পড়ছেন, যেভাবে আমরা শেষ ঘটনা দেখলাম পুলওয়ামার, সেখান থেকে কি বেরিয়ে আসা সম্ভব হবে? না, এটা চলতে থাকবে। তবে যেটা বলার কথা, যেটা আমাদের জানা দরকার, যে সব কাশ্মীরিরা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে না কিংবা আজাদি চায় না। পাকিস্তান, আমি মনে করি যে আমাদের কাশ্মীর স্টেটের বেশিরভাগ জনতা ভারতবর্ষের সঙ্গে থাকতে চায়। সুতরাং আমাদের যে কাশ্মীরের জনতা আছে তারা ভারতীয় নাগরিক। তাদের মধ্যে কিছু ভিন্ন মত হয়তো পোষণ করেন, সে ঠিক আছে, নিজেদের মতামত অবশ্যই ওরা জাহির করতে পারেন। তবে ভারতবর্ষকে ত্যাগ করে আজাদি কিংবা ওই জাতীয় কিছু যদি ওরা পরিকল্পনা করে থাকেন, সেটা অবশ্য হতে দেওয়া হবে না। তবে আমাদের দেশের নাগরিক হিসেবে কাশ্মীরের যারা নাগরিক আছেন তারা ইকুয়ালি দে আর সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড দে উইল বি ট্রিটেড অ্যাজ সাচ। এই ক্ষেত্রে আমি আবার বলি, যেটা আমি আগেও বলেছি, যে কাশ্মীরের থেকে অনেক ছেলেমেয়েরা যেহেতু ওখানে
পড়াশোনা লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সেই পড়াশুনো করার জন্য ওরা ভারতের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ কিংবা হয়তো চাকরি করছে। তাদের ওপরে কোনো দল কিংবা কোনো লোক তাদের ওপরে হামলা চালাচ্ছে। সেইটার আমি একদম কড়া নিন্দনীয় ব্যাপার সেটা, এবং সেইটার ওপরে যেন আমাদের সরকার বিশেষভাবে এটা ওরা দেখেন যে কাশ্মীরের যারা নাগরিক তারাও ভারতীয় নাগরিক, তারা ভারতের যে কোনো জায়গায় ওরা একদম নিজের যা কাজ কিংবা ব্যবসা কিংবা পড়াশোনা ওরা সুরক্ষিতভাবে করতে পারে, এবং যারা ওদের এইভাবে উত্ত্যক্ত করছে তাদের বিরুদ্ধে যেন খুব কড়া ব্যবস্থা নেওয়া হয়। দুজনেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, কর্নেল বাগচি এবং জেনারেল শঙ্কর রায়চৌধুরী। এই মুহূর্তে আমরা শোনাতে চাইব আপনাদের তার বক্তব্য, যিনি সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্বে ছিলেন, অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল DS সুধা। তিনি এই এয়ার স্ট্রাইকের পর তিনি কি বলেছেন একবার শুনে নেব। We have to be prepared for a reaction, whether it comes or not, but we have to be prepared. And certainly, you know, when Pakistan continues to do terror activities against India, for India to sit back and say we won't do anything just because there is a fear of escalation, that is not true. As a military, we are much more superior to Pakistan, and we should be ready to show that superiority. I think the pressure that needs to be applied on Pakistan has to be a combination of diplomatic, economic, international isolation, and where required, military pressure. And in case this pressure doesn't seem to work, and if Pakistan continues to support terror, I see no option but for India to do more actions like this. সতর্ক থাকার কথা বলছেন DS সুধা, লেফটেন্যান্ট জেনারেল। তিনি কিন্তু বলছেন সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান এর পরবর্তীতে যে একটা পাল্টা হামলা চালাবে না সেটা নিয়ে কোনোভাবেই নিশ্চিতভাবে বলে যাওয়া যায় না। আমাদের সঙ্গে কর্নেল সব্যসাচী বাগচি এবং জেনারেল শঙ্কর রায়চৌধুরী রয়েছেন। কর্নেল বাগচি, এবার একটু আপনার কাছ থেকে জানতে চাইব, যেভাবে আমরা শুনছিলাম শাহ মহমুদ কুরেশির বক্তব্য, পাক বিদেশমন্ত্রী, তিনিও বলছিলেন একটা পাল্টা দেওয়া হবে অবশ্যই। কোন দিক থেকে সেটা আসতে পারে, কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে এখনো? দেখুন, কথা হচ্ছে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আমাদেরকে আক্রমণ করবে, এর সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখছি না। যেটা সীমাবদ্ধ রাখতে চাইবে সেটা হচ্ছে কাশ্মীর ইস্যুটাকে, কাশ্মীরের মধ্যে অ্যাকশনগুলোকে সীমাবদ্ধ রেখে সেইটাকে আরও একটা চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা করবে। এবং যদিও ছোটোখাটো এই বর্ডার অনুপ্রবেশ বা বর্ডারে এদিকে এসে অ্যাম্বুশ করার করা, কারুর গলা কেটে দেওয়া, কোথাও ব্রিজ উড়িয়ে দেওয়া, এগুলো করার চেষ্টা পাকিস্তান করে আমাদের সিভিল পপুলেশন বা কাশ্মীরি পপুলেশনদের মধ্যে আরও একটু অসুরক্ষিত ভাবটা যাতে জেগে ওঠে, এরকম একটা চেষ্টা পাকিস্তান করবে। কিন্তু আমাদের সিভিল অথরিটিস জম্মু কাশ্মীরে যারা আছেন, আমাদের আর্ম ফোর্সেস অথরিটি, যারা ভীষণ ক্যাপেবল এই সমস্ত অ্যাকশনের মোকাবিলা করার। আমি দুজনের দুটো কথার কিছু এখানে বলতে চাই, যদি আপনারা পারমিট করেন। একটা কথা, আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1956 সালে লোকসভায় বলেছিলেন, আমি একটু কোট করে দিই, পাকিস্তান কেন কাশ্মীর জিনিসটা জিয়ে রেখেছে, কেন বলছে পাকিস্তান কাশ্মীরটা ভারতের নয়, কেন বলছে পাকিস্তানে গণভোট হওয়া উচিত, যতক্ষণ না গণভোট হচ্ছে ততক্ষণ ইন্ডিয়ান পিপুলরা, ইন্ডিয়ান অথরিটিস কাশ্মীরের ওপর অত্যাচার চালাচ্ছে। এই ব্যাপারে নেহরুজি 29শে মার্চ 1956 লোকসভায় কাশ্মীর ইস্যু নিয়ে 3-4টে লাইন বলেছিলেন। আমি এক্স্যাক্টলি ওটা পড়তে চাই, আমি কিন্তু বাংলায় ওটা অনুবাদ করব না। There was a great deal of talk about plebiscite and good deal of talk as to what India should do and what India should not do. আজকেও আমরা যেরকম চাচ্ছি what India should do and what India should not do, about what Pakistan will be doing as retaliation or what Pakistan will not do, ইত্যাদি ইত্যাদি। But throughout this period, the first demand of the United Nations has been, in every respect,
the withdrawal of Pakistan forces from that area occupied by them. UN resolution, withdrawal of Pakistan forces from the area occupied by them, অর্থাৎ পুরো আজাদ কাশ্মীর থেকে আর পাকিস্তান উইথড্র করুক। তাই এলওসির প্রশ্ন উঠছে না, জায়গাটা আমাদের, অধিকার করে বসে আছো, সেখান থেকে যতক্ষণ না উইথড্র করে থাকো ততক্ষণ যে কোনো পানিশমেন্ট ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় তো ইন্ডিয়া দিতে পারে। এটা এক। দ্বিতীয় আরেকটি স্টেটমেন্ট বলি, সেটা হচ্ছে 8 মে 1964, আর সেটাও সিকিউরিটি কাউন্সিলে মোহাম্মদ করিম চাগলা, যিনি ইন্ডিয়ান ডেলিগেশন লিড করেছিলেন, তিনি বলছেন, 1. How is it that Pakistan occupies 2/5 of Kashmir? আমাদের কাশ্মীরের 2/5 জায়গা কি করে পাকিস্তান অধিকার করে আছে? 2. Has she any legal right to be in possession and control of any Kashmir territory? তার কোনো আইনি অধিকার নেই কাশ্মীরের টেরিটরি তাকে অধিকার করে রাখার। তৃতীয় তিনি বলছেন, Has she any right to negotiate and give away any part of Kashmir to China? যেটা দিয়ে দেওয়া হয়েছে। চায়না আমার কাশ্মীরের 32,000 স্কোয়ার মাইলস অধিকার করে রেখেছে, পাকিস্তান আমাদের কাশ্মীরের 17,000 স্কোয়ার মাইল অধিকার করে রেখেছে। আর যেটা বলেছিলেন, লাস্ট যেটা বলেছিলেন, হোয়াট স্টেপস শুড দ্য কাউন্সিল, মানে সিকিউরিটি কাউন্সিল, টেক টু মেক পাকিস্তান ভেকেট আর অ্যাগ্রেশন? আজও আমাদের সেই ডিমান্ড, লেট পাকিস্তান ভেকেট হার অ্যাগ্রেশন, তারপরেই পাকিস্তানের সঙ্গে পিস পসিবল। এবং ভেকেট হার অ্যাগ্রেশন মানে এন্টায়ার পিওকে টু বি ভেকেটেড, টু বি ভেকেটেড অ্যান্ড টু বি ভেকেটেড। একদমই, সেই গত 40 বছর ধরে চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথা পাকিস্তান শুনছে না, ভবিষ্যতে শুনবেও হয়তো না। কিন্তু এবার শুধু এলওসি নয়, এলওসি পেরিয়ে যেটা জানতে পারা যাচ্ছে, এলওসি থেকেও কিন্তু আরও ভেতরে ঢুকে এই বালাকোটে এই হামলা চলে এবং জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ বলা যেতে পারে ধ্বংস করে দেওয়া হয় জৈশ-এ মোহাম্মদের যে জঙ্গি ঘাঁটি ছিল। কর্নেল বাগচি, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, কিছুক্ষণ আগেই শাহ মাহমুদ কুরেশির বক্তব্য আমরা শুনছিলাম, বিদেশমন্ত্রী পাকিস্তানের, তিনি বলছিলেন যে যোগ্য জবাব দেওয়া হবে, কিন্তু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, সেনাবাহিনীর কেউ মারা গিয়েছেন তিনি বলছেন না, পাকিস্তানি নাগরিক কেউ মারা গিয়েছেন তিনি বলছেন না, তাহলে রিটালিয়েট বা পাল্টা জবাবটা কিসের ভিত্তিতে দেবেন তিনি? প্রশ্নটা হচ্ছে যে, আমি তো আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে জৈশ-ই মোহাম্মদের মাসুদ আজহার, আর তিনি একটি প্রসেশন বার করেছিলেন, সেখানে আর্ম ফোর্সেসের লোকেরা এই ইউনিফর্ম, সেই ভিডিও ক্লিপেতে একটা ইংলিশ চ্যানেল ইন্ডিয়া টুডে সেই ভিডিও ক্লিপ দিল্লি থেকে দেখিয়েছিল জাস্ট 2 দিন আগে। অর্থাৎ সেনাবাহিনীর কেউ নেই জঙ্গি ট্রেনিং ক্যাম্পে, এটা মানা যায় না। কারা ট্রেনিং দিয়েছে? এই যে আইইডি আছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, কারা ট্রেনিং দেয়? এই যে আরডিএক্স এনেছিল, তারা কারা ব্যবহার করে? কোথা থেকে আরডিএক্স পায়? ইন্ডিয়ান আর্মিতে যে আরডিএক্স আছে তার প্রপার অডিট হয়, কিন্তু পাকিস্তান আর্ম ফোর্সেসে যে আরডিএক্স, সেটা নন স্টেট অ্যাক্টরদের কাছে কী করে চলে যাচ্ছে? তাহলে উনি বলুন বা না বলুন, ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়ে বা ট্রেনিং ক্যাম্পে যখন বম্বিং হয়েছে এই 21 মিনিটের অপারেশনে, আর যেখানে ওই গাইডেড অ্যান্ড গ্লাইডেড অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে, 1000 কেজি বলে ব্যবহার করা হয়েছে বলছেন, সেখানে আর্ম ফোর্সেসের লোকেরা সামিল ছিল। হ্যাঁ, সিভিলিয়ান নেই কেন না? যেখানে ট্রেনিং ক্যাম্পটা ছিল বালাকোটের, সেটা একটি পার্বত্য এরিয়াতে, সেটা একটি বনে জঙ্গলের মধ্যে, অর্থাৎ তার আশেপাশে কোনো সিভিলিয়ান, নর্মাল পাকিস্তান সিভিলিয়ান না থাকাটাই স্বাভাবিক। কিন্তু যারা মরল তারা কারা? তারা মরল টেরোরিস্টরা, মরল তারা কারা? যারা ট্রেনিং দিচ্ছিলেন। কারা ট্রেনিং দিচ্ছিলেন? আইএসআই ট্রেনিং দিচ্ছিলেন। তো সেখানে পাকিস্তান আর্ম ফোর্সেসের লোকেরা ছিল, এটা মরেছে, উনি মানুন বা না মানুন। একদমই সঙ্গে থাকুন, আপনাদের জানিয়ে রাখবো যে পাকিস্তানের বালাকোটে এই এয়ার স্ট্রাইক যে হয়েছে তাতে টার্গেট